আমি যেহেতু কৃষি সাংবাদিকতাটা ডেটা বেসডই করে থাকি এবং আমার সবসময় মূল ফোকাসটাই থাকে হলো তথ্যের কোরিলেশন। তো সেই জায়গাটায় আমি এবারে দেখলাম যে আমাদের টোটাল কৃষি পণ্যের যে উৎপাদনটা ফর দ্য ফার্স্ট টাইম আমাদের 10 কোটি টন ছাড়ালো আর কি। তো 10 কোটি টন ছাড়ানোর পরিপ্রেক্ষিতে আমরা আসলে এই উৎপাদনের অর্জনের করতে গিয়ে কি হারালাম এবং আজকের সেই আলোচনার মধ্যে যে আমাদের নীতি এবং ইকোলজির যে সমন্বয়টি দরকার সেই সব বিষয়ে কিছু দু একটি টপিকস আমি শেয়ার করব। একটু একটু বেশি তথ্য নির্ভর হবে এবং একটু বেশি আমার মনে হয় আজকে প্রধান অতিথির বেশি দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন হবে আমি মনে করি। দেখুন, আমাদের আজকের প্রেজেন্টেশনে বেশ কয়েকটি বিষয় খুব হালকা করে টাচ দেওয়া হয়েছে, যেটি আসলে হালকা বিষয় নয়। প্রথমত, আমাদের আমাদের গণমাধ্যমগুলোতে প্রতিবেদন আসছে যে আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট সেখানে যে রোগী এখন মারা যাচ্ছে তাদের গবেষণা এবং অন্যান্যদের ফাইন্ডিংস মিলে দেখা যাচ্ছে মোর দেন 40% হলো কৃষক, ভর্তি হচ্ছে মোর দেন 56%। অর্থাৎ কৃষকের এই যে ক্যান্সারের যে আক্রমণটা হচ্ছে সেটির কোরিলেশন করতে গিয়ে আমরা যদি দেখি তাহলে ডেফিনেটলি বালাইনাশক এবং তার লাইফস্টাইল। তো আমরা দেখেছি যে গত 40 বছরে 100 কোটির কেজি বেশি বালাইনাশকের ব্যবহার হয়েছে, যেটি ওয়ান অফ দ্য টপ। মানে আমাদের মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য তো হেক্টর প্রতি ব্যবহারে জন প্রতি ব্যবহারে এটি মানে মাত্রা তো আছেই, মানে স্বাভাবিক আছে কয়েক গুণ বেশি। তো সেটি কেন আমরা নিয়ন্ত্রণ করতেছি না? সেই জায়গাটায় আমাদের পলিসিটা আসলে কেন এত দুর্বল? আমি প্রতিবেদন করেছিলাম এসআরডিআই এবং আমাদের পরবর্তীতে বণিক বার্তায়ও বেশ কিছু রিপোর্ট হয়েছে যে আমাদের এখন বাংলাদেশের 90% মাটির যে পরিমাণ উর্বর শক্তি থাকার দরকার সেটি নাই। অর্থাৎ মাটি তো তাহলে বাংলাদেশে নাই। আমরা যে মাটির গর্বটা করছি সুজলা সুফলা মাটি, আমরা সেটি তো হারিয়ে ফেলেছি, অথচ কোনো কনসার্ন নেই। কনসার্ন নাই কিরকম দেখেন, মানে কতটুকু কনসার্ন আমরা দিচ্ছি। প্রতি বছর সার নীতিমালা তৈরি হয়, দেখুন 1920 সালে যে সার নীতিমালাটা তৈরি হয়েছে সেটির কপি পেস্ট হইতে হইতে হতে হতে আমাদের সেটি আর কোনো পরিবর্তন নাই। একটা ক্রপ জোনিং করার প্রয়োজন আছে কিনা, কিংবা কোথায় এটার বেশি প্রয়োজন ব্যবহার করা প্রয়োজন, মাটিকে সুরক্ষা দেওয়ার প্রয়োজন, সেটি নিয়ে কোনো কনসার্ন নাই। তো এই ধরনের নীতি দ্বৈততা এবং নীতি ব্যর্থতার বিষয়গুলো আমাদের কৃষিকে ভোগাচ্ছে। দ্বিতীয়টি হলো যে আমি শুরুতে যেটি বলছিলাম, আমাদের প্রোডাকশন 10 কোটি টন ফর দ্য ফার্স্ট টাইম এই ফিসকাল ইয়ারে হলো, কিন্তু পোস্ট হারভেস্ট লস্ট হয়ে গেছে 1,20,00,000 টন। অর্থাৎ আমাদের অলমোস্ট 15% টোটাল প্রোডাকশনের, এখানে সবজি এবং ফলের ক্ষেত্রে হয়তো বা 30% পর্যন্ত হচ্ছে। তো আমাদের ফাইন্ডিংসটা হলো, কৃষি সাংবাদিক ফোরামের ফাইন্ডিংসটা হলো, টোটাল প্রোডাকশনের আমাদের 1,20,00,000 টন এখন নষ্ট হচ্ছে শস্য। তাহলে আমরা এই যে অপরচুনিটি কস্ট যদি আমরা হিসাব করি এবং তার সাথে যদি আমরা অ্যাগ্রো ইকোলজিক্যাল বিষয়গুলোকে বিবেচনায় নিই, তাহলে এই শস্য যদি আমাদের উৎপাদন করতে না হতো তাহলে তো আমরা জমিকে সেভ করতে পারতাম এবং জমিকে আমরা সুরক্ষা দিতে পারতাম, মানুষকে সুরক্ষা দিতে পারতাম। কিন্তু সেটিতে দেখবেন আপনার আমাদের কোনো নীতি পলিসির ওই জায়গাটা খুবই দুর্বল। বাংলাদেশে গত 4 দশক ধরে যে মিথ্যা রাজনীতিটা চলে এসেছে, আমরা খাদ্যের স্বয়ম্বর, এই মিথ্যা রাজনীতিটার কথা বলে বাংলাদেশের কৃষির যে রক্তক্ষরণ হয়েছে সেটিকে আমরা আড়াল করার অপচেষ্টায় লিপ্ত আছি। বাংলাদেশ এই জীবনে কখনোই খাদ্য স্বয়ম্বর ছিল না। এই বছরেও কৃষি এবং খাদ্য পণ্যের 1,63,000 কোটি টাকার পণ্য এবং কৃষি খাদ্য পণ্য আমদানি হয়েছে। তাহলে আপনি কিভাবে বলেন কৃষি এবং খাদ্য পণ্যে আমরা স্বয়ম্বর? তো সেই জায়গাটি যদি আমাদের বিবেচনায় নিতে হয় তাহলে প্রথমে আমাদের দরকার হলে রাজনীতিক সচেতন এবং এটাকে রাজনীতিবিদদের উইলিংনেসটা আমাদের দরকার। তো সেই জায়গাটায় আমরা নিশ্চয়ই পলিসি এবং রাজনীতির দুটি জায়গায় মিশ্রণ করে যে রক্তক্ষরণটি কৃষিতে হচ্ছে, সেটি অ্যাগ্রো ইকোলজি হোক, কৃষকের স্বার্থ হোক, দেশের স্বার্থ হোক, সব জায়গাতেই সেটি নিশ্চয়ই সরকার ভেবে দেখবে।